আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নাম বাঁধন শেখ মিজান। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। জিএসটি গোল্ডেন কোর্স 2025 এন্ড 26 এর প্রথম ডেমো ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। এই ক্লাসে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি তোমার সাধারণ জ্ঞান প্রস্তুতিকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এই ক্লাসে আমরা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশ পরিচিতি এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে বাংলাদেশ সম্পর্কে সাধারণ তথ্যাবলী। তো চলো বাংলাদেশ সম্পর্কে সাধারণ তথ্যাবলীগুলো এক নজরে দেখে নেওয়া যাক। তো এটা জানার পূর্বে আমরা প্রথমেই তিনটা টার্ম শিখবো, হ্যাঁ। বাংলাদেশ সম্পর্কে কিছু জানার জন্য তিনটা টার্ম হচ্ছে কি বলতো? উপনিবেশ, ঔপনিবেশিক শাসন এবং উপনিবেশবাদ। এই তিনটা টার্ম সম্পর্কে আমরা জানবো। ইংরেজি যেই প্রতিশব্দগুলো আছে দেখে রাখো, এগুলো কাজে লাগতে পারে। তাহলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি, উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি। উপনিবেশ কি সেটা আমরা লিখবো খুব শীঘ্রই, দেখবা। তারপর দেখো ঔপনিবেশিক শাসন, কলোনিয়াল রেজিম, হ্যাঁ, কলোনিয়াল রেজিম, ঔপনিবেশিক শাসন। তো আর শেষেরটা কি? উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম। আচ্ছা, এই তিনটে বিষয় সম্পর্কে ভালো মতো জানার জন্য ঔপনিবেশিক শাসনটা কি সেটা জানতে হবে তোমাদেরকে। হুম। তাহলে ঔপনিবেশিক শাসনটা হচ্ছে বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করলে, তাই না? কোন একটা দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করলে ওই দেশের মানুষের উপর আধিপত্য বিস্তার করে, ওই দেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, শোষণ, নিষ্পেষণ করে। এবং যদি ওই দেশের যে সকল অর্থ সম্পদ রয়েছে সেগুলো যদি নিজ দেশে পাচার করে, তাহলে এই শাসনটাই মূলত ঔপনিবেশিক শাসন নামে পরিচিত, হ্যাঁ। তাহলে আমরা ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝাই সেটা আমরা সংক্ষেপে লিখি। তাহলে বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে শাসন, তাই না? এটাই বিদেশি কোনো দেশ যদি অন্য একটি দেশ দখল করে শাসন করে, তাই না? বিদেশি কর্তৃক অন্য কোনো দেশ দখল করে শাসন, অন্য কোনো। আর বাকি বৈশিষ্ট্যগুলো তো বললামই, যে ঔপনিবেশিক শাসন হওয়ার জন্য কি কি হইতে হবে আমরা বলছি কিন্তু। বিদেশি কর্তৃক কোনো অন্য কোনো দেশ দখল করে শাসন, হ্যাঁ। দেশ দেশ শাসন সংক্ষেপে, হ্যাঁ, বিদেশি কর্তৃক অন্য কোনো দেশ শাসন। এটাই মূলত কি ঔপনিবেশিক শাসন নামে পরিচিত। তারপরে দেখো, তাহলে ঔপনিবেশিক শাসন জিনিসটা কি তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে উপনিবেশ কি? উপনিবেশ বা কলোনি কি? আচ্ছা, তাহলে একটু আগে যে বললাম যে ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসন মানে যে এলাকা দখল করে বা যে অঞ্চল বা যে দেশ দখল করে ঔপনিবেশিক শাসনটা প্রতিষ্ঠা করা হয়, হ্যাঁ, সেইটাই মূলত উপনিবেশ নামে পরিচিত। বাংলাদেশ কিন্তু উপনিবেশ ছিল, ইংল্যান্ডের উপনিবেশ ছিল। বাংলাদেশ কোন দেশের উপনিবেশ ছিল? বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল, হ্যাঁ। তাহলে আমরা যেহেতু বাংলাদেশ সম্পর্কে জানতেছি, আমরা কি লিখবো এখানে? বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল। আমরা নেক্সট পেজে এটা লিখবো যে বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে দখলকৃত দেশ, তাই না? উপনিবেশ জিনিসটা কি বলতো? দখলকৃত দেশ, হ্যাঁ, যে দেশ দখল করে অন্য একটা দেশ শাসন প্রতিষ্ঠা করে, হ্যাঁ। দখলকৃত দেশ, যে দেশ দখল করে অন্য একটা দেশ কি শাসন প্রতিষ্ঠা করে, সেটাই মূলত উপনিবেশ নামে পরিচিত। আর উপনিবেশবাদ জিনিসটা কি? এটা একটা প্রক্রিয়ার নাম। উপনিবেশবাদ একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা হয় বা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করার যে সকল ধাপ রয়েছে সেগুলোই কি উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম নামে পরিচিত। আশা করি এই তিনটে টার্ম সম্পর্কে তোমাদের অনেক ভালো একটা পরিষ্কার ধারণা জন্মেছে। এখন আমরা জানবো বাংলাদেশ কোন দেশের উপনিবেশ ছিল। বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল, এটা আমরা এখন লিখবো। দেখো, বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল, বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল। উপনিবেশ ছিল, বুঝছো? বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল। এই পর্যন্ত আশা করি অনেক ভালো মতো বুঝতে পেরেছো। পরবর্তী অংশ খেয়াল করে দেখো, 4 নং বলা আছে কি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কোন দেশের কাছ থেকে বলতো? বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটা তোমরা সবাই জানো, ছোট কাল থেকে পড়ে আসতেছো, তাই না? কত সালে? 1971 সালে। এটা বিস্তারিত না পড়লেও হবে, তোমরা জানো। এরপর দেখো, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হ্যাঁ, এটা মাথায় রাখবে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, ইংরেজিতে সাংবিধানিক নামটিকে বলা হয় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইংরেজিতে সাংবিধানিক নামকে কি বলা হয়? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখো, এখানে খেয়াল করো, দ্য পিপলস মানে কি? গণ। দ্য পিপলস মানে গণ, কারণ পিপলস মানে তো জানো অনেক মানুষ, এই জন্য এটার অর্থ হচ্ছে গণ। তারপরে রিপাবলিক অফ বাংলাদেশ, রিপাবলিক মানে প্রজাতন্ত্রী, হ্যাঁ, প্রজাতন্ত্র বা প্রজাতন্ত্রী। রিপাবলিক অফ বাংলাদেশ, প্রজাতন্ত্রী বাংলাদেশ, এটাই। তাহলে রিপাবলিক অফ বাংলাদেশ মানে কি? প্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্রী বাংলাদেশ।
আচ্ছা, এরপরে দেখো খুবই সহজ একটা কোশ্চেন, বাংলাদেশের রাজধানী কি ঢাকা? সবাই জানো। বাণিজ্যিক রাজধানীটা অনেকের ভুল হতে পারে, এজন্য মনে রাখবা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হলো চট্টগ্রাম। হ্যাঁ, তো এরপর দেখো বাংলাদেশের যে স্বাধীনতা ও জাতীয় দিবস আছে সেই সম্পর্কে আমি তথ্য দিয়েছি। তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস 26শে মার্চ। এটা কিভাবে মনে রাখবে দেখো সেই বিষয়টা আমি বলি। দেখো স্বাধীনতা বানানের শুরুতেই শয়ের বয়ের পরে কি আছে? আকার আছে, তাই না? তারপরে দেখো জাতীয় বানানের শুরুতে জয়ের পরে কি আছে? আকার আছে। তেমনি ভাবে তাহলে মার্চ বানানের শুরুতে দেখো ময়ের পরে আকার রয়েছে। তার মানে তুমি শিওর হলে যে স্বাধীনতা জাতীয় দিবস মার্চ মাসেই হবে। তোমরা অনেকে জানো যে 26শে মার্চ। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই টেকনিকটা কাজে লাগবে, এবং ছোট বাচ্চাদের যখন তোমরা পড়াবো তখন এই টেকনিকটা কাজে লাগাইতে পারো। যে স্বাধীনতার বানানে কি শয়ের বয়ের পরে আকার রয়েছে, জাতীয় বানানে জয়ের পরে আকার রয়েছে, মার্চ বানানে দেখো ময়ের পরে আকার রয়েছে, তার মানে স্বাধীনতা দিবসে হবে মার্চ মাসে। তো মার্চ মাসের কত তারিখে? 26শে মার্চ। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। তারপর দেখো বিজয় দিবস। বিজয় দিবস 16ই ডিসেম্বর। বিজয় বানানে কি আছে? বয় রস্বীকার আছে। ডিসেম্বর বানানে কি আছে? ডয় রস্বীকার আছে। রস্বীকার আছে না? রস্বীকার আছে। এখানে বয় রস্বীকার, এখানে ডয় রস্বীকার। যাই হোক, রস্বীকার তো আছে, প্রথম অক্ষরের পরে কি আছে? রস্বীকার। এটা একটা মিল না? তুমি জানতে পারো, তাই না? যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু এই টেকনিকে মনে রাখতে পারবে, এবং যারা ছোটদেরকে তোমরা যারা শিখাবে তারা কিন্তু এই টেকনিকটা দিলে ওরা অনেক মনে রাখতে পারবে। কিছু টেকনিকের মাধ্যমে কিন্তু পড়া অনেক মনে থাকে। যেমন আমি যদি একটা টেকনিকের কথা বলি, আমি হচ্ছে একটা টেকনিক একটা বড় ভাইয়ের কাছ থেকে শিখছিলাম। তোমার বিভিন্ন নদীর পূর্ব নাম কি কি। হ্যাঁ, যেমন যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। যতে যমুনা যতে জোনাই, এভাবে এটাকে মনে রাখা যায়। হ্যাঁ, তারপরে তোমার বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলো, তখন আমার ওই টেকনিকটা কাজে দিয়েছিল। একটা বড় ভাইয়ের কাছ থেকে এই টেকনিকটা শিখছিলাম যে বুড়িগঙ্গা নদীতে কি করা হয়? তোমার অনেক ময়লা ফেলানো হয়, তাই না? যত ময়লা আবর্জনা আছে সব কি হয়? ধুলাই করা হয়, সব ময়লা উঠে যা আছে পৃথিবীর। তো ওই জন্য পানি অনেক কালো, অনেক বুড়িগঙ্গা নদীর অনেক দূষিত, তাই না? তাহলে বুড়িগঙ্গার পূর্ব নাম কিন্তু দোলাই। কিভাবে মনে রাখলাম? ওই যে ময়লা আবর্জনা ধোলাই করা হয়, তাহলে বুড়িগঙ্গার পূর্ব নাম কি? দোলাই। এভাবে টেকনিক গুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এটাই। আর পদ্মা নদীর অপর নাম কি বলতো? কীর্তিনাশা। কিভাবে মনে রাখলাম? কারণ পদ্মা নদীর কারণেই তো নদী ভাঙন হয়, নদী ভাঙন কারণে মানুষের কীর্তি নাশ হয়ে যায়, তাই না? তাহলে পদ্মা নদীর অপর নাম কি? কীর্তিনাশা। আর ব্রহ্মপুত্রের অপর নাম লৌহিত্য। ব্রহ্মপুত্রের অপর নাম লৌহিত্য। এটা কিভাবে মনে রাখবা? ব্রহ্মপুত্র একটু কঠিন কঠিন না বানানগুলো? একটু যুক্ত বর্ণ আছে, রফল আছে, এগুলো আছে ব্রহ্মপুত্র। তাহলে দেখো লৌহিত্য, এখানেও জফল আছে, মানে একটু প্যাচ ঘোষ আছে, তাই না? যুক্ত ব্যঞ্জন আছে। তাহলে এইভাবে মনে রাখা যায় টেকনিক গুলো, এই জন্য আমাদের কাজে লাগে। তাহলে বিজয় দিবস কবে কবে হবে? 16ই ডিসেম্বর। ডিসেম্বর মাসে হবে 16ই ডিসেম্বর, এই আর কি। এবার দেখো জাতীয় সঙ্গীত। সবাই জানো আমাদের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা। রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি আসে সুরকারকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তবে সুরটা কার অনুকরণে নেওয়া হয়েছে সেটা যদি আসে, তাহলে বাউল গগন হরকারের অনুকরণে নেওয়া হয়েছে। বাউল গগন হরকারের একটা গানের সুরের অনুকরণে নেওয়া হয়েছে। সেই গানটা হচ্ছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যারে। এই গানের সুর অনুকরণে আহ আমাদের আমার সোনার বাংলা এই এই আমাদের জাতীয় সঙ্গীতের সুরটা নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর একটা কোশ্চেন বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, চাকরির পরীক্ষা আসে, যে উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় বলতো? 4 চরণ বাজানো হয়। এই যে 4 চরণ বাজানো হয়, 4 চরণ। আচ্ছা, এরপরে আসো বাংলাদেশের রণসঙ্গীত কি? বাংলাদেশের রণসঙ্গীত হচ্ছে চল চল চল। এরপর আর আছে ঊর্ধ্বগগনে বাজে মাদল, নিম্নতলা ধরণীতল। এটা রচয়িতাকে? মানে রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কি বিদ্রোহী কবি নামে পরিচিত, আমাদের জাতীয় কবি, তাই না? এই আর কি। তো এরপরে দেখো রণসঙ্গীত সম্পর্কে বললাম। তো রাষ্ট্রভাষা বাংলা তোমরা সবাই জানো, তাই না? রাষ্ট্রধর্ম ইসলাম, এটাও তোমরা জানো। তারপরে দেখো গড় বৃষ্টিপাত। বাংলাদেশে গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। 203 সেন্টিমিটার। এরপর আমরা একটা তথ্য জানবো, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য জানবো। তারপরে বাংলাদেশের নাগরিকত্ব, জাতীয়তা সম্পর্কে আমি আলোচনা করব। এবার খেয়াল করো, আমরা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশের জাতীয় প্রতীক এরা মুখস্থ করে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, তারপর মুখস্থ যারা করতে না পারবে বারবার পরে এই তথ্যগুলো মনে রাখবে। দেখো মুখস্থ যদি করো, বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা। এবং উভয় পাশে 2টি করে তারকা, তাই না? তো মুখস্থ করতে পারলে সবচেয়ে ভালো, আর মুখস্থ করতে না পারলে বারবার পড়ো। দেখো কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা পরীক্ষায় কিভাবে আসতে পারে। যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছেও, তাই না? পরীক্ষাটা এসেছে এরকম যে, পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম যে বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট কয়টি তারকা চিহ্ন আছে? বলো তো মোট কয়টি তারকা চিহ্ন আছে? অনেকে ভাববে যে 2টি থাকতে পারে, 3টি থাকতে পারে, তাই না? প্রকৃতপক্ষে বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট তারকা চিহ্ন হচ্ছে 4টি। কিভাবে? উভয় পাশে 2টি করে তারকা না? তাহলে উভয় পাশে যদি 2টি করে তারকা হয়, তাহলে টোটাল তারকা চিহ্ন হয় কয়টি? 4টি। তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু হবে 4টি। অনেকে কি করে, এখানে 2টি করে তারকা যেহেতু, তাহলে 2টি অ্যান্সার করে। 2টি কিন্তু অ্যান্সার না, উভয় পাশে যেহেতু 2টি করে, তাহলে কত হবে? 4 হবে। এটাই। আবার অনেক সময় প্রশ্ন আসে যে এইভাবে, যে পাট গাছের কয়টি পাতা আছে জাতীয় প্রতীকে? আবার প্রশ্ন আসে যে এইভাবে, যে বাংলাদেশের জাতীয় প্রতীকে পাট গাছের কয়টি পাতা আছে? পাট গাছের 3টি পাতা আছে। হ্যাঁ,
পরস্পর সংযুক্ত তিনটি পাতা, এই আর কি। এইভাবে প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের জাতীয় প্রতীকে উল্লেখ নেই কোন ফসলের নাম। কোন ফসলের নাম বা কোন তোমার গাছের নাম, এরকম বলতে পারে। কোন ফসল বা কোন গাছের নাম উল্লেখ নেই। তাহলে দেখো যদি তুমি কি জানো কি কি আছে বলো তো? তুমি বারবার এটা পড়লে তুমি বুঝতে পারবে। তোমার ধানের নাম আছে, পাটের নাম আছে, হ্যাঁ, শাপলা আছে, এইটাই। আর এই তিনটেই আছে। তাহলে দেখো কি কি আছে, ধান আছে তাই না, ধানের নাম আছে, একটা ফসল, শাপলাও একটা ফসল বলতে পারো তাই না, বা একটা গাছ বলতে পারো। তাহলে শাপলা আর কি পাট, এই তিনটেই আছে। হ্যাঁ, এই তিনটে দেওয়া থাকবে, আর একটা অপশনে অন্য একটা বানাই বলে দেওয়া থাকবে। তাহলে তুমি এটা সম্পর্কে যদি ধারণা থাকে তুমি অবশ্যই লিখতে পারবে। তুমি জানো কি কি আছে, বাংলাদেশের জাতীয় প্রতীকে ধান আছে, শাপলা আছে, আর পাট আছে। ক্লিয়ার আশা করি। হুম, এটাই। এবার আমরা দেখবো যে জাতীয়তার নাগরিকত্ব, এই দুটো নিয়ে তোমরা অনেকে ভুল করো। হ্যাঁ, অনেক সময় তোমাদের ভুল হয়। তাহলে আমরা দেখবো জাতীয়তা। তাহলে বাংলাদেশে যারা বাস করে, হ্যাঁ, সবার জাতীয়তা কিন্তু বাঙালি নয়। তাহলে বাংলাদেশে যারা সাধারণ যারা আছে তারা সবাই বাঙালি, তবে যারা আদিবাসী আছে বাংলাদেশের তাদের জাতীয়তা কিন্তু বাঙালি নয়, তাদের জাতীয়তা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাই না? আর যারা আদিবাসী নয়, নর্মাল যারা সাধারণ মানুষ, তাই না, বাংলাদেশের আমজনতা যারা বাস করে, তারা কি বলতো, তাদের তাদের জাতীয়তা বাঙালি। বাট বেশিরভাগ আর কি, যেহেতু মানুষ আছে তাই না, বেশিরভাগই কি বাঙালি জাতি, এটাই। আর হচ্ছে যারা আদিবাসী তারা বাঙালি জাতি নয়, তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতীয়তার দিক থেকে। আর যদি আমরা নাগরিকত্ব বলি, নাগরিকত্ব যে দেশে বাস করে বা যে দেশের অধিবাসী তারাই মানে তো সেই দেশের নাগরিক। হ্যাঁ, সেই দেশের নাগরিকত্ব পেয়েছে বা সেই দেশের নাগরিক নামে পরিচিত। নাগরিকত্বের দিক দিয়ে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে জাতীয়তার দিক দিয়ে আমাদের মধ্যে পার্থক্য আছে। যারা আমরা আমরা যারা সাধারণ মানুষ এবং যারা আদিবাসী, অনেক প্রচুর আগে থেকে, অনেক প্রাচীন কাল থেকে যারা বাংলাদেশে বাস করতেছে, তাই না, তাদের মধ্যে জাতীয়তার দিক দিয়ে পার্থক্য। আমরা বাঙালি, তারা বাঙালি নয়, তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর নাগরিকত্বের দিক দিয়ে আদিবাসীদের সাথে আমাদের মিল রয়েছে। নাগরিকত্বের দিক থেকে আমরাও বাংলাদেশি, তারাও বাংলাদেশি, যেহেতু তারা বাংলাদেশে বাস করে, বা বাংলাদেশের অধিবাসী, তাই না, বাংলাদেশি। আশা করি এটা অনেক ভালো মতো তোমরা বুঝতে পেরেছো। এরপরে কিছু ইনফরমেশন আছে, তার এই বাংলাদেশ সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জানার মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ করবো। আচ্ছা, এবার দেখো, এবার আমরা বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র নিয়ে আলোচনা করবো। বাংলাদেশের মোট ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টা। কয়টা বলো তো? মোট ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টা। সেই 4টা দেখো, খেয়াল করো, সেই 4টা ভূ উপগ্রহ কেন্দ্রের নাম কি? বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র, মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্র এবং সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র। কয়টা? তাহলে 4টা নাম বললাম, তাই না? এই 4টা ভূ উপগ্রহ কেন্দ্র মোট আছে বর্তমানে বাংলাদেশে। তাহলে আমরা বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র সম্পর্কে একটু তথ্য জানি। বেতবুনিয়া ভূপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটির বেতবুনিয়া অবস্থিত। কোথায় অবস্থিত বলতো? রাঙ্গামাটির বেতবুনিয়ায়। এটা আগে আমরা লিখবো, কোথায় অবস্থিত? বেতবুনিয়া, রাঙ্গামাটি। বেতবুনিয়া, রাঙ্গামাটি। বেতবুনিয়া, রাঙ্গামাটিতে অবস্থিত। আচ্ছা, এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো। সেটা হচ্ছে 1975 সালে এটা প্রতিষ্ঠা করা হয় এবং উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তাহলে রাঙামাটি, বেতবুনিয়া রাঙামাটিতে অবস্থিত। 1975 সালে প্রতিষ্ঠা করা হয়। হ্যাঁ, 1975 সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করা হয় এবং 1975 সালেই, হ্যাঁ, 1975 সালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা উদ্বোধন করেন। এই তথ্যটা জেনে রাখবে। তারপর দেখো তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র। এটা তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুরের তালিবাবাদে। ঠিক আছে, তাহলে তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র আমরা প্রথমে কি লিখবো? তালিবাবাদ। তালিবাবাদ, গাজীপুর। তালিবাবাদ গাজীপুরে অবস্থিত। হ্যাঁ, গাজীপুর। আচ্ছা, তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয় এটা জানতে হবে। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র 1982 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে বলতো? 1982 সালে। এখানে আমরা লিখে দিই 1982 সালে। এখানে আমরা লিখে দিই, দেখো, 1982 সালে প্রতিষ্ঠিত হয়। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো, এরপর আমরা যেটা মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্র নিয়ে আলোচনা করবো। মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকার মহাখালীতে, তাই না? তাহলে মহাখালী, ঢাকা। এটার অবস্থান কোথায়? মহাখালী, ঢাকা। এটা প্রতিষ্ঠা করা কত সালে? এটা প্রতিষ্ঠা করা 1995 সালে। কত সালে? 1995 সালে প্রতিষ্ঠা করা হয় এটা, মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্র। এরপর দেখো, এরপরে আছে কি? সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র। সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র সিলেট অবস্থিত, তাই না? এটা তো খুবই সহজেই বোঝা যায়। সিলেট বিভাগের সিলেট জেলায় অবস্থিত আর কি। সিলেটে অবস্থিত। সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? সিলেট অবস্থিত। এবং ওইটা প্রতিষ্ঠা করা 1997 সালে। হ্যাঁ, কত সালে? 1997 সালে প্রতিষ্ঠা করা হয়। তাহলে ভূ উপগ্রহ কেন্দ্র নিয়ে একটা বেসিক আইডিয়া বা সম্পূর্ণ আইডিয়াটাই তোমাদের কাছে আছে। ভূ উপগ্রহ কেন্দ্র থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারো আশা করি। তারপর দেখো, ঋতু আছে 6টা, খুব সহজ, তোমরা জানো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলো জানো তোমরা। এরপর আমরা আয়তন রিলেটেড কোশ্চেন এবং সীমান্ত রিলেটেড কোশ্চেন আলোচনা করে আমরা শেষ করবো।
এখন আমরা বাংলাদেশের আয়তন সম্পর্কে জানবো। দেখো, আয়তন সম্পর্কে যে তথ্যটা দেয়া আছে, বাংলাদেশের মোট আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। তবে এই তথ্যটা যদি অপশনে দেওয়া না থাকে এই উত্তরটা, তাহলে একটা বিকল্প উত্তর তুমি গ্রহণ করতে পারবে। এটা বিভিন্ন বইতে এই অ্যান্সারটা দেওয়া আছে। সেই অ্যান্সারটা হলো 1,47,610 বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন। হ্যাঁ, যদি এই তথ্যটা অপশনে দেওয়া না থাকে তাহলেই তুমি এই তথ্যটা ইউজ করতে পারবে যে 1,47,570 বর্গ কিলোমিটার। হ্যাঁ, আয়তন রিলেটেড কথাবার্তা শেষ। এরপরে দেখো, বাংলাদেশের মোট সীমানা বা সীমান্ত কত? সীমানাও যা, সীমান্তও তা। তাহলে এটা যদি কোশ্চেন আসে তাহলে উত্তর হবে 5,138 কিমি। হ্যাঁ, কিমি বা কিলোমিটার একই কথা। তাহলে এইটাই, যদি মোট সীমানা বা সীমান্ত আসে তাহলে উত্তর কি হবে? 5,138 কিমি বা কিলোমিটার। এবার দেখো, বাংলাদেশের সীমান্তবর্তী দেশ আছে দুইটা, ভারত আর মিয়ানমার। মিয়ানমারের আরেক নাম কি বলতো? মায়ানমার বলা হয় বা বার্মাও বলা হয়। হ্যাঁ, দুইটা নাম আছে, মিয়ানমার, মায়ানমার বা বার্মা। এবার দেখো, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কত? 4,156 কিমি। হ্যাঁ, এটা তথ্যটা জেনে রাখবা। তারপর দেখো, মিয়ানমার সাথে সীমান্ত কত? 271 কিমি। তবে মাধ্যমিক ভূগোল বই বলছে যে মিয়ানমার সাথে বাংলাদেশের সীমান্ত 280 কিমি। তাহলে এখন কোনটা অ্যান্সার করবা? এটাকে প্রাধান্য দেবা, তাই না? এটাকে প্রাধান্য দেবা। আর যদি এটা অপশনে না থাকে তাহলে এটা অ্যান্সার হবে, যেহেতু মাধ্যমিক ভূগোল বইতে এটা দেয়া আছে তথ্য আর কি। এবার দেখো, স্থানীয় সময় কত? বাংলাদেশের স্থানীয় সময় কত? গ্রিনিচ মান সময় প্লাস 6 ঘন্টা। গ্রিনিচ মান সময় প্লাস 6 ঘন্টা যদি আসে পরীক্ষায়, গ্রিনিচ মান সময় যদি সকাল 4টা হয়, তাহলে বাংলাদেশ এখন সময় কত? তাহলে বাংলাদেশ এখন সময় হবে সকাল 10টা প্লাস 6 ঘন্টা, তাই না? প্লাস 6 ঘন্টা করলে সকাল 10টা হয়। এটা দিতে পারে কিন্তু আইকিউ টাইপ, তখন তোমার মনে থাকলে তুমি পারবা, তাই না? বাংলাদেশের স্থানীয় সময় কত? গ্রিনিচ মান সময় দিয়ে বলবে যে বাংলাদেশের স্থানীয় সময় তাহলে কত, তাহলে তুমি যোগ করবে, গ্রিনিচ মান সময় যত আছে তার সাথে যোগ করবে, 6 ঘন্টা যোগ করবে, তাহলে তুমি পেয়ে যাবে। আশা করি এটা বুঝছো। তারপর দেখো, বাংলাদেশের বিভাগ আছে 8টা। আমরা ক্লাস শেষ করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে, একটা গুরুত্বপূর্ণ টেকনিক, একটা গুরুত্বপূর্ণ তথ্য জানার মাধ্যমে। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে যে বাংলাদেশের কোন জেলা ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী, তাই না? তোমরা অনেকেই জানো, অনেকে নাও জানতে পারো। বাংলাদেশে একটা জেলা আছে যেটা ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী। হ্যাঁ, উভয় দেশের সাথে বর্ডার শেয়ার করেছে বা সীমান্ত ভাগ করে নিয়েছে বাংলাদেশের, এমন একটা জেলা আছে। সেই জেলাটার নাম হচ্ছে রাঙামাটি। মনে রাখবে কিভাবে? মনে রাখার একটা টেকনিক আছে। হ্যাঁ, রাঙামাটি জেলা ভারত এবং মিয়ানমার উভয় দেশের মন রাঙিয়ে দেয়। রাঙামাটি জেলা ভারত এবং মিয়ানমার উভয় দেশের মন রাঙিয়ে দেয়। এভাবে আমরা মনে রাখতে পারি যে রাঙামাটি জেলা ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বা উভয় দেশের সাথে বর্ডার শেয়ার করেছে, তাই না? আরো দুইটা তথ্য বলবো যেটা তোমার মজার টেকনিক, যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই? এটা তোমরা জানো, ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। আর একটা তথ্য আছে যে বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত আছে। বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত আছে? দুইটা বিভাগ আছে যেটা সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত আছে। সেই দুইটা বিভাগ হচ্ছে সিলেট ও ময়মনসিংহ। তাই না? এই দুইটা বিভাগের চারটা করে জেলা আছে। সিলেটেও 4টা জেলা আছে তোমার, ময়মনসিংহেও 4টা জেলা আছে। জেলার সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগে, ময়মনসিংহ বিভাগে। এবং এই দুটি বিভাগের প্রতিটা জেলা কিন্তু ভারতের সাথে সীমান্তবর্তী, তাই না? প্রতিটা জেলা। তাহলে সিলেট বিভাগের 4টা জেলা এবং ময়মনসিংহ বিভাগের 4টা জেলা বলে আজকের ক্লাস শেষ হচ্ছে। দেখো, সিলেট বিভাগের 4টা জেলা কোনগুলা? মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, তাই না? তাহলে সিলেট বিভাগের 4টা জেলা কিন্তু ক্লিয়ার। আর ময়মনসিংহ বিভাগের 4টা জেলা তোমরা অনেকে জানো, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা। ক্লিয়ার। আমাদের ক্লাস এ পর্যন্তই।